मोस्टली तो 2 बार ही जा रहे हैं। এটাকে একবার উদ্বোধন করে ছবি হয়ে যায়। হ্যাঁ স্যার, তখনই আপনার বক্তব্য চলছে। হ্যাঁ, উঠে দাঁড়িয়ে করবে। ঘরটা খালি হোক, যাবো একটু সরাই লাইটটা প্রচুর চলে যাও, হ্যাঁ ব্যাস চলে যাও, চলে যাও। একটু আসতে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। গত বছর বা তার আগের বছরগুলিতে যারা পুজোর অনুদান নিয়ে লিখিত অডিট বা হিসেব পেশ করেছিল, শুধুমাত্র তারাই এই বছরে মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর অনুদান পাওয়ার যোগ্য জানিয়ে দিল হাইকোর্ট। হ্যাঁ, এটা তো তাদের অডিট করে পুজোর হিসাব নিকাশ দেওয়ার একটা নিয়ম আছেই, এবং যাদের পুজো অনুদান দিয়েছে তারা সেটা করেই থাকে। এটা হাইকোর্ট নতুন কিছু বলেনি, এবং সেই অনুযায়ী তারা হিসাব নিকাশ জমা করছে, করার পরেই পুজোর অনুদান পাচ্ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে পুজো এটা থমকে থাকবে না, পুজো হতেই থাকবে, এবং পুজোর সংখ্যাও বেড়েছে। বাঙালি তার শ্রেষ্ঠ উৎসবকে সবাই মিলে পালন করায় উদ্যোগী হচ্ছে। এখানে ছোটোখাটো কোনো বাধা হয়ে দাঁড়াবে না। যারা যারা অনুদান নিয়েছে তারা ঠিকমতো তার হিসাব নিকাশ অবশ্যই জমা করছে এবং করেওছে। কিছুদিন জেল এবং প্রায় 1 বছর জামিনে থাকার সময়ও জীবন কৃষ্ণের বিরুদ্ধে বেশ কয়েক লাখ টাকা সেগুলো সাইফোনিংয়ের অভিযোগ উঠছে। অর্থাৎ তিনি যে এখনো পর্যন্ত যথেষ্ট প্রভাবশালী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত, এই তথ্য ইডি সামনে আনতে চাইছে। দেখুন, এটা ইডি সিবিআই এরা সব তদন্ত করছে, তাই নিয়ে বিচার ব্যবস্থা রয়েছে, তারা বিচার করছে, এবং বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে দোষী প্রমাণিত যেদিন হবে সে দোষী হবে, যেদিন যদি নির্দোষ হয় তাহলে নির্দোষ হবে। একজন দোষী কি নির্দোষ সেটা সম্পূর্ণভাবে বিচার করে আদালত, কোনো এজেন্সি কোনো সরকার সেটা করে না। এজেন্সি এবং সরকারের যে এজেন্সিগুলো আছে বা যে প্রশাসনিক যে প্রশাসন, পুলিশ প্রশাসন আছে, তাদের কাজ হলো আদালতের কাছে তাকে নিয়ে যাওয়া। যার বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে আদালতের কাছে প্রডিউস করার কাজ হচ্ছে এই এজেন্সিগুলোর বা পুলিশ প্রশাসনেরও, এবং আর একটা হলো তদন্ত করা, এবং সেই তদন্ত করে তারা যে রিপোর্ট আদালতে দেয় সেই তার উপরে ভিত্তি করে আদালত কোনো একটা সময় রায় ঘোষণা করে যে এই ব্যক্তি দোষী কিংবা নির্দোষ। ফলে দোষী নির্দোষ তো আদালত ঠিক করবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে যখনই নির্বাচন আসে তখন কেন্দ্রীয় সরকারের এই এজেন্সিগুলো ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে বিরোধী দল শাসিত যে রাজ্য এবং বিরোধী যে দলের যারা নেতা আছে তাদের বিরুদ্ধে সক্রিয় করে তোলা হয়, এবং একটা পারসেপশন তৈরি করার জন্য এগুলোকে কাজে লাগায়। কারণ ইডি বা সিবিআই যতগুলো মামলা করেছে তার সাকসেসফুল রেট অত্যন্ত কম, কারণ এরা প্রকৃতভাবে সফল কখনো হয় না। কিন্তু শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের নেতাদের হেনস্থা করা এবং তাকে এই নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই সক্রিয় হয়ে একটা ভাবনা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করে যে এরা খারাপ। আর এটাকে পুরো কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার, এবং সেই কেন্দ্রীয় সরকারের যে দল আছে বিজেপি। অর্থাৎ বিজেপি মধ্যে যারা আছে অনেক দুর্নীতিগ্রস্ত মানুষ আছেন, কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন যাদের বিরুদ্ধে ভুরি ভুরি মামলা রয়েছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা অতীতে দেখেছি হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে
অনেক ব্যক্তিকে, আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে এরকম প্রচুর মানুষ আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তারা বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো তদন্ত, কোনো এনকোয়ারি এসব আর হয় না, সেগুলো বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তারা হয়ে গেছে শুদ্ধ। এর জন্য আমাদের দলের থেকেও অনেকবার বলা হয়েছে যে বিজেপি একটা ওয়াশিং মেশিনের মতো কাজ করে, অর্থাৎ দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে ঢুকলে সে পরিষ্কার হয়ে যায়। তার মানে এটা মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে যে শুধু বিরোধী দলকে মানুষের কাছে খারাপ করার জন্য ইডি সিবিআইকে সক্রিয় করে তোলা হয়। আরে বিচার তো করছে কোর্টে সিদ্ধান্ত হোক সেই ব্যক্তি দোষী না নির্দোষ, তার আগে কি করে আমরা বলবো? কিন্তু ওই ইডি চলে যাওয়ার পর তাকে ধরে নিয়ে এলো, বা সঙ্গে সঙ্গে মিডিয়াতে প্রচার হতে লাগলো এই কত কি করেছে। কোর্ট তো বিচার করবে। তাই এ তো দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট 130 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল পার্লামেন্টে। এক মাস যদি কাউকে, কোনো মন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকেও রেখেছে ওরা, যদি ধরে কোর্ট মানে জেলবন্দি রাখা হয় তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে। তো আমরা বলেছিলাম এটা সংবিধান বিরোধী, এটা বিচার ব্যবস্থা বিরোধী, এটা বহুদলীয় গণতন্ত্র বিরোধী। তার কারণ হচ্ছে একজন দোষী না নির্দোষ সেটা কোর্ট ঠিক করে, সেটা একটা সরকার ঠিক করতে পারে না, একটা এজেন্সি ঠিক করতে পারে না। আর যখনই সরকার ঠিক করবে কাউকে দোষী বা সে নির্দোষ, সরকার তার হাতে নিয়ে নেবে, সেই সরকার স্বৈরাচারী সরকার ছাড়া কিছুই নয়। মানে সে গণতন্ত্র বিরোধী একটা সরকার। অর্থাৎ একজনকে এফআইআর করলাম, এফআইআর করার পর সে কোর্টে চলে গেল, এবার কোর্টে গিয়ে আমি কোর্টের কাছে, আমি এজেন্সি, আমি আবেদন করলাম যে আমার তদন্তের স্বার্থে একে আমি পুলিশ কাস্টডিতে রাখতে চাই এবং তারপরে আমি জেল কাস্টডিতে রাখতে চাই, আমি বন্দি করে রাখতে চাই আমার তদন্তের স্বার্থে। এই করে সে 1 মাস কাটিয়ে দিল, তার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব চলে যাবে। এটা তো অদ্ভুত ব্যাপার স্যাপার। এটা একটা ভারতবর্ষে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, আমি বলেছি যেটা বহুদলীয় গণতন্ত্র, যেখানে অনেক দল থাকবে, অর্থাৎ সেই বহুদলীয় গণতন্ত্রকে ভাঙার জন্য করা হচ্ছে যাতে বিজেপি একটা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করতে পারে, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা তৈরি করতে পারে। এখানে কোর্টকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই বিচার থেকে, এই সংক্রান্ত বিষয়। এটা সংবিধান বিরোধী একটা বিল। তো বিজেপি সেটাই চালিয়ে যাচ্ছে, সেই প্র্যাকটিসটা। এখন 26-এ ভোট এসছে, এখন দেখবেন এই পশ্চিমবঙ্গে ইডি আসবে, সিবিআই আসবে, একে ধরবে তাকে ধরবে, ধরে বলতে থাকবে যে এরা এই করেছে সেই করেছে। ওটার উপরে কিচ্ছু নির্ভর করে না। কেন্দ্রীয় এজেন্সি কাউকে ধরলো মানেই সে দোষী হয়ে গেল, এটা বলার অধিকার আমার আপনার কাউর নেই। এটা বলার অধিকার একমাত্র কোর্টের আছে, আফটার বিচার। বিভিন্ন কয়েকটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সে পরীক্ষা পিছিয়েছে, এতে ছাত্ররা কতটা সমস্যায় পড়বে, নাকি শাসকের সঙ্গে এই সংঘাতে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য আছেন তিনি অ্যাকচুয়ালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো কলেজ আছে তাতে এই পরীক্ষাটা রেখে যেটা সব থেকে সমস্যায় ফেলে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। কারণ 28শে আগস্ট বহুদিন ধরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। এটা একটা প্রচুর ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়। এই বাংলায় যত বিশ্ববিদ্যালয় আছে এবং সরকারি বিশ্ববিদ্যালয় বলুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বলুন, তাদের সব ছাত্ররা 28শে আগস্ট আগামীকাল কলকাতায় আসবে। লাখো মানুষের, ছাত্রছাত্রীদের ভিড় হবে। তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষার দিনটি ফেলা হয়েছে। আমাদের ছাত্র পরিষদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যে আপনি যদি দিনটা একটু চেঞ্জ করেন। উনি বলে দিয়েছেন ওসব আমি করব না, কারণ কোন ছাত্র সংগঠনের কি প্রতিষ্ঠা দিবস তার উপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নির্ভর করে না। একটা দেখুন, বিশ্ববিদ্যালয়, কলেজ, এগুলো তো ছাত্রছাত্রীদের নিয়ে। তো সেখানে ছাত্রছাত্রীদের একটা, সেটা হতে পারে তৃণমূল পরিচালিত, হতে পারে তৃণমূল সংগঠনের, ছাত্র সংগঠনের একটা সভা। আমাদের দেশে তো গণতন্ত্র রয়েছে, বহুদলীয় গণতন্ত্র। আমি বারবারই বলে থাকি, গণতান্ত্রিক দল মানে তার সভা সমাবেশ, এটা বৈধ, এবং সেইগুলোকে মাথায় রেখে সরকারকেও চলতে হয়, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকেও চলতে হয়। যেখানে এটা হঠাৎ করে কোনো প্রোগ্রাম নয়, ছাত্র পরিষদের সংগঠনের এই প্রতিষ্ঠা দিবস বহুকালের। এখানে উনি জেদ করে পরীক্ষাটা ফেললেন এবং উনি অনেক কথা বললেন। এই যে কথাগুলো বললেন আমি রিপিট করতে চাই না,
আমি শুধু এটুকু বলতে চাই যে সেদিন কালকে যখন অনেক ছাত্রছাত্রী আসবে স্বাভাবিকভাবে রাস্তাঘাটে যানজট থাকবে এবং সেই যানজটকে আমরাও সরকারের পক্ষ থেকে আমাদের গাড়ি ঘোড়া সচল রাখার চেষ্টা করব। কিন্তু যখন একটা জায়গায় প্রচুর সংখ্যক মানুষ চলে আসে ফলে একটা যানজট তৈরি হবে, গাড়ি ঘোড়া গতি মন্থর হতে পারে। সেই অবস্থায় পরীক্ষা ডেকে দিলেন, সেই পরীক্ষার তো একটা নির্দিষ্ট সময় আছে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে পরীক্ষা দিতে হয়। তাহলে সেই সময়ের মধ্যে যদি ছাত্রটি পৌঁছতে না পারেন, যদি 15 মিনিট আধ ঘন্টা দেরি হয়, উনি কি পরীক্ষা দিতে দেবেন? পরীক্ষায় কি তার দেওয়া সম্ভব? উনি উদাহরণ দিয়েছিলেন যে অনেক সময় তো বন্ধ হয়, তখন সরকার তো সব চালু রাখে, আমাদেরও কষ্ট করে আসতে হয়। খেয়াল করে দেখুন, বন্ধে আমরা চালু রাখি, সব রাখি, অফিসেও যান, এবং সেখানে যদি আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয় তো সেটা খুব একটা সমস্যা হয় না, কিন্তু পরীক্ষা ফেলা যায় না। এটা হচ্ছে বাস্তব বোধের অভাব। পরীক্ষাটা তো একটা নির্দিষ্ট সময় হয়, সেখানে একটা ছাত্রীর টেনশন থাকে, সে পড়াশোনা করে যাচ্ছে, সেখানে আমি পৌঁছতে যদি সে 15-20 মিনিট আধ ঘন্টা দেরি হয়, তার পরীক্ষাটাই নষ্ট হবে। তার মানে আমি জেদ করে যেটা করলেন সেটা হচ্ছে আর কিছুই নয়, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের একটা আশঙ্কার মধ্যে ফেললেন, একটা আতঙ্কের মধ্যে ফেললেন, একটা অসুবিধার মধ্যে ফেললেন। এতে উপাচার্য হিসেবে তিনি মনে হয় সঠিক করলেন না। আমাদের ব্যাপারটা দেখুন, সারা বছর ধরেই আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের পূজা অনুষ্ঠান হয়, আচার অনুষ্ঠান পালন করে মানুষ। একেবারে গণেশ পুজো থেকে শুরু করে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী, এগুলো তো পালন হয় এবং বাঙালিরা এক একটা জায়গায় এক এক রকম পুজোয় মেতে ওঠে, এটা স্বাভাবিক। কিন্তু এর সাথে রাজনীতির কোনো যোগ থাকা উচিত বলে আমার মনে হয় না। কিন্তু আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্ন পুজো অনুষ্ঠানে আমরা ডাক পাই, আমন্ত্রিত হিসেবে যাই, কিন্তু সেখানে গিয়ে সেটাকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করাকে আমি সঠিক বলে মনে করি না। কারণ পলিটিক্যাল একটা ভাবনা প্রতিটি মানুষের মধ্যে আছে, কিন্তু আমি সক্রিয় রাজনীতির একজন মানুষ, আমাকে একটা গণেশ পুজোয় ডাকলো বা একটা সরস্বতী পুজোয় ডাকলো, সেখানে গেলাম মানে আমার যে রাজনৈতিক শটটা ওটা কিন্তু আমার মধ্যেই থাকবে। আমি ওখানে পুজোয় তো সবাই আসে, সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে, ভাষার মানুষ অংশগ্রহণ করে যদি সেটা উৎসব আকারে পালিত হয়, তো সেখানে সব রাজনীতির মানুষও অংশগ্রহণ করে। একটা পাড়ায় পুজো হলো, সেখানে যারা সবাই সেই পুজোর সাথে যুক্ত হলো, কে কাকে ভোট দেয় আমরা কি দেখতে যাই? আমরা দেখতে যাই না। কিন্তু আমি এটা পরিষ্কার করে বলতে পারি যে আমাদের সরকার থাকাকালীন অবস্থায়, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন অবস্থায়, পশ্চিমবঙ্গে যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাদের নিজস্ব যে ধর্মের যে আচার উপাচার সেটা যাতে করতে পারে, তার যে পরিবেশ সেটা আমাদের মুখ্যমন্ত্রী সেটা বজায় রেখেছেন। কিন্তু অন্য দল বিজেপি যেটা করছে সেটা হচ্ছে ধর্মীয় বিভাজন। তাই ওদের কাছে কোন পুজোটা ওদের পার্টির কাজে লাগে ওরা সেই অনুযায়ী যায়, কোন পুজোটা লাগে না, কোন ধর্মীয় অনুষ্ঠান ওদের পছন্দ নয়, সেটা বাদবিচার বিজেপি করে, তৃণমূল করে না। আমরা সব জায়গাতেই আছি, সব ধর্মের সম্প্রদায়ের পাশে আমরা আছি। ঠিক এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন দাও, এটা বলে বিধানসভা ভোটের আগে অক্সিজেন পাওয়া যাবে? সেটা ঘোষণা হবে কি হবে না আমি তো আগাম কিছু বলতে পারবো না, কারণ আমার সাথে এরকম কারো কোনো কথা হয়নি। তবে ছাত্র রাজনীতি, ছাত্ররা পড়াশোনা করবে, আমরা জানি ছাত্রানাং অধ্যয়নং তব, ছাত্ররা পড়াশোনা করবে, পড়াশোনা করে তারা প্রতিষ্ঠিত হয়ে সমাজ দেশের কাজ করবে, এটাই আমরা জানি। কিন্তু সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের একটা রাজনৈতিক সচেতনতা থাকা দরকার, কারণ আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যেহেতু সরকার তৈরি হয়, সেই সরকার নির্বাচনের দায়িত্ব 18 বছরের ওপরে যারা মানুষ তারা পায়, ভোটের অধিকার পায়। ফলে ছাত্রছাত্রীরা যদি এই সমাজ দেশ এগুলো সম্বন্ধে সচেতন না থাকে তাহলে সঠিক দলকে বা মানুষকে সে নির্বাচন করবে কেমন করে। ফলে ছাত্র রাজনীতি পড়াশোনার পাশাপাশি ছাত্রদের রাজনৈতিক সচেতনতা থাকা, এটা একটা জিনিস, সেটা থাকতেই হবে, থাকা উচিত। পাশাপাশি এবং কোনো সামাজিক ক্ষেত্র যেটা মনে হচ্ছে যে সমাজের পক্ষে খারাপ, তার বিরুদ্ধে ছাত্র সমাজ অনেক সময় রাস্তায়ও নামে।
এটাও স্বাভাবিক, কারণ পৃথিবীতে বহু পরিবর্তনের সামনের সারিতে ছাত্ররাই করেছে। ছাত্ররা প্রয়োজন অনুযায়ী সে রাস্তায়ও নামতে পারে। আপনি যদি এটাকে রাজনীতি বলেন তাহলে রাজনীতি, কিন্তু আমি এটাকে রাজনীতি বলছি না। আমি বলছি যে ছাত্ররা পড়াশোনা করবে এবং তার পাশাপাশি রাজনৈতিক সচেতন থাকবে, প্রয়োজনে সমাজের প্রয়োজনে সে রাস্তায় নামবে, সে বলবে। এটা যদি রাজনীতি হয় রাজনীতি। ওর কলেজে ভোট হলো কি হলো না, বা কীভাবে গভর্নিং বডি নির্বাচিত হবে, সেটা তো কলেজ বা ইউনিভার্সিটির ব্যাপার। গণেশ পুজোকে পুজোতেও দেখুন, এরা তো আপনারা জানেন যে বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে তাকে আক্রমণ করা হয়েছে, এবং বিজেপির অমিত মালবিয়া বলছে বাংলা কোনো ভাষাই নয়। দিল্লি পুলিশ লিখছে যে বাংলা হচ্ছে ওটা বাংলাদেশি ভাষা। বিজেপির বাংলা এবং বাংলা ভাষা, বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে বিজেপির এই হচ্ছে ধারণা। ফলে বাঙালি এবং বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, বাংলার যে কালচার, এটা সুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার রয়েছে, আমরা সেই সরকারের মাধ্যমে, আমাদের দলের মাধ্যমে সেটা বজায় রাখার চেষ্টা করি। বিজেপি তো বাংলা বিরোধী একটা রাজনৈতিক দল। ওরা এখানে কোন পুজোয় অংশগ্রহণ করে নিজের বাঙালি প্রতিপন্ন করা অত সোজা নয়। বাংলাকে বঞ্চিত করে রেখে, বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করে 1,95,000 কোটি টাকা বঞ্চিত। দলের বড় একজন মাথা, তার আমলে শুধুমাত্র সংবিধান সংশোধন, ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, এই সংবিধানটা সংশোধন হয়নি বলে ফিফা একটা চরমপত্র দিয়েছে। এর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আগামী দিনে আমাদের প্রিয় দল ইস্টবেঙ্গল বা মোহনবাগান, তাদের ইন্টারন্যাশনাল ম্যাচের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যান লেগে যেতে পারে। কী বলবো? দেখুন, এটা আমার মনে হয় উত্তর না দেওয়াই ভালো। বিষয়টা না দেখে আমার উত্তর না দেওয়াই ভালো। এটা ক্রীড়ামন্ত্রী রয়েছে, ওনাকে জিজ্ঞেস করলে ভালো। স্নেহাশিস দা,